চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ বিস্কিট সংবাদ শিরোনামগুলো। ভারত থেকে ভ্যাকসিনের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে, মান যাচাইয়ের পর 4-5 দিনের মধ্যে সারা দেশে বিতরণ। করোনা টিকা দিতে সুরক্ষা সফটওয়্যারে নিবন্ধন, ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দিয়ে 27 জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার কাজ, বুধবার ভোট গ্রহণ। 89 বছরে পদার্পণ করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দেশের অর্থনীতি যাবে কাঙ্ক্ষিত উচ্চতায়, জন্মদিনে প্রত্যাশা। এবং শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 4 ব্যাটসম্যানের 50-র পর টাইগারদের দুরন্ত বোলিং। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় এসেছে। মোট 3 কোটি ডোজের মধ্যে এই চালানে এসেছে 50 লাখ ডোজ। সিরাম ইনস্টিটিউটের এদেশীয় এজেন্ট বেক্সিমকো ফার্মা কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে টিকাগুলো তাদের সংরক্ষণাগারে নিয়ে যায়। প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদনের পর তারা সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে টিকা পৌঁছে দেবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। করোনার টিকা পরিবহনকারী এয়ার ইন্ডিয়ার 1254/25 বিমানটি সকাল 11:15টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি টিকা বুঝে নেন। পরে তিনি টঙ্গীতে তাদের ওয়্যার হাউসে টিকার পরিবহন ও সংরক্ষণ নিয়ে কথা বলেন। এই কনসাইনমেন্টটাকে আমরা নিয়ে যাব টঙ্গীতে আমাদের কোল্ড চেইন মেনটেন করা নতুন ওয়্যার হাউসে, সেখানে এটাকে সংরক্ষণ করা হবে। এখান থেকে যতগুলো ব্যাচের ভ্যাকসিন এসেছে সেই প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে। ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলা 64টা ডিস্ট্রিক্টে সরকার যে সমস্ত জায়গায় পৌঁছাতে বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। সরকার 6 জানুয়ারি সিরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা কেনার জন্য চুক্তি করে। এর প্রথম চালান দেশে আসার পর টিকার মান পরীক্ষায় সরকারের ওষুধ প্রশাসনের অধীনে সরকারের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি NCL এর ভ্যাকসিন শাখায় পাঠানো হবে। সেখান থেকে ছাড় পেতে কমপক্ষে 2 দিন লাগবে। ছাড় পেলে সরকারের নির্দেশনা মতো 4 থেকে 5 দিনের মধ্যে সারা দেশে বিতরণ করবে বেক্সিমকো। পুনে মুম্বাই হয়ে ঢাকা পর্যন্ত সঠিক তাপমাত্রায় টিকা পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই পর্যন্ত যা পেয়েছি সঠিক পেয়েছি। শুধু টেম্পারেচারটা দেখেছি আমরা। আর ওই ভ্যাকসিনগুলো দেখলাম যে ব্যাচ দেখলাম, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট দেখলাম। এখন আমরা স্টোরে যাবো, স্টোরে গিয়ে দেখবো, ওইটা দিয়ে একটা খুলবো, ওগুলো দেখবো বাকি ভিতরে ডিভাইস আছে কিনা, যে কোল্ড 2 to 8 ডিগ্রি রাখার যে ডিভাইসটা, টেম্পারেচারটা মনিটরিং ডিভাইসটা ওটা দেখবো। ওষুধ প্রশাসন অধিদপ্তর 4 জানুয়ারি বেক্সিমকোকে এই টিকা আমদানির অনুমতি দেয়, আর টিকা প্রয়োগের অনুমতি দিয়েছিল 7 জানুয়ারি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
করোনা টিকা নিতে আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে তথ্য দিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। আগামী 27 জানুয়ারি থেকে সুরক্ষা সফটওয়্যারে নিবন্ধন কার্যক্রম শুরু হবে, তবে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে ফ্রন্টলাইনারদের। নিবন্ধনের বাইরে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। গর্ভবতী, শিশু ও জটিল রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসারতদের ভ্যাকসিন নেওয়া থেকে বিরত রাখা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। উন্নত দেশগুলোতে এরই মধ্যে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও অল্প সময়ের মধ্যেই টিকা পেয়ে পর্যায়ক্রমে তা প্রদান করার কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিনের সুষম প্রয়োগ নিশ্চিত করতে সুরক্ষা নামে সফটওয়্যার নির্মাণ করেছে। ভ্যাকসিন নিতে www.surokha অর্থাৎ সুরক্ষা.gov.bd-তে গিয়ে নিবন্ধন করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করেই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হবে। নিবন্ধনের বাইরে কাউকে টিকা দেওয়া হবে না। সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও ভ্যাকসিন কার্ড ডাউনলোডের ব্যবস্থা এখানে থাকছে। ভ্যাকসিন গ্রহণ ও ভ্যাকসিন প্রদানের জন্য অনলাইনের মাধ্যমে যাচাই ও মনিটরিং করা যাবে। ভ্যাকসিনের 2টি ডোজ সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা সিস্টেম হতে অনলাইনের মাধ্যমে টিকা গ্রহণের সার্টিফিকেট পাওয়া যাবে। SMS এর মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিকে ভ্যাকসিন প্রদানের তারিখ ও তথ্য প্রদান করা যাবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করা যাবে। যে কেন্দ্র থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন সেই কেন্দ্র থেকেই দ্বিতীয়টি নিতে হবে। এক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করাও যাবে না। এখন পর্যন্ত যে টিকাটা আমরা এনেছি সেখানে খুব মেজর কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, কিন্তু সেখানে শুধু বলা আছে গর্ভবতী নারী এবং শিশুদের উপরে 18 বছরের নিচে এই টিকার পর্যাপ্ত তথ্য নেই, সেই জন্য আমরা এই মুহূর্তে দিচ্ছি না। কারো যদি ডায়াবেটিস থাকে একদম আনকন্ট্রোলড অথবা এমন সিভিয়ারলি অসুস্থ যিনি হসপিটালে বেড রিটেন, সেরকম ক্ষেত্রে যারা এখন অ্যাকিউটভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বলছি যে টিকাটা দেওয়া যাবে না। আরেকটা বিষয় একটু পরিষ্কার করা দরকার, কেউ যদি এখন কোভিড আক্রান্ত থাকেন তাকেও দেওয়া যাবে না। 27 জানুয়ারি বিকেলে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। একদিনের ব্যবধানে দেশে আবারও বেড়েছে করোনা শনাক্তের হার। রবিবার গত 8 মাসের মধ্যে সবচেয়ে কম নতুন রোগী শনাক্তের পর সোমবার তা বেড়ে যাবার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 602 জন। এ সময় শনাক্তের হার 4.06%। 24 ঘন্টায় করোনায় 18 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 8041 জনের। মৃত্যুর হার 1.51%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 566 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,76,979 জন। সুস্থতার হার 89.59%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,810টি এবং পরীক্ষা হয়েছে 14,829টি। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,32,401 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 14.91%। বহুল আলোচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ রাত 12টায়। আগামী বুধবার হবে ভোট গ্রহণ। চট্টগ্রামের এই মুহূর্তের অবস্থা জানতে যাচ্ছি সোমা ইসলামের কাছে। সোমা, নির্বাচনী প্রচার তো আজ মধ্যরাতে শেষ হচ্ছে, তা আপনি মাঠ পর্যায়ে প্রার্থী এবং জনগণের সাথে কথা বলে সার্বিক নির্বাচনী কি চিত্র দেখতে পাচ্ছেন? বুশরা, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন ভোটের শহরে সর্বশেষ খবর, মোটামুটি শহরকে শান্তই বলা যায়, কারণ আজ মধ্যরাতে সব ধরনের প্রচারণা শেষ হয়ে গেল 27 তারিখে যে চট্টগ্রাম সিটি ভোট হবে সেই উপলক্ষে। আর সর্বশেষ যতটুকু আমরা জানতে পেরেছি, আওয়ামী লীগের প্রার্থী ভোটকে নিয়ে তিনি স্থানীয় নেতা এবং তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী নীতি নির্ধারণী বেশ কিছু কৌশল ঠিক করে নিচ্ছেন ঘরোয়া বৈঠকের মধ্য দিয়ে। যেমন তাদের এজেন্ট কে হবেন, কোন কেন্দ্রে কে থাকবেন, সেই বিশেষ কিছু বৈঠক থাকে, আলাপ আলোচনাও থাকে, সেগুলো তিনি সেরে নিচ্ছেন। একই সঙ্গে যিনি বিএনপি প্রার্থী আছেন তিনি সেই ঠিকই একই কর্মকৌশল নির্ধারণ করছেন তাদের নির্বাচনের দিন এজেন্ট কারা হবে। আর তবে সকালবেলা যেটি ছিল, যে অভিযোগ ছিল রিটার্নিং অফিসারের কাছে যে তার যিনি বিএনপি যারা নির্বাচনী এজেন্ট
প্রেজেন্ট হবেন তাদের মধ্যে প্রায় 69 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে রিটার্নিং অফিসারকে আলটিমেটাম দিয়েছিলেন তাদের ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ খানিক আগে বুশরা রিটার্নিং অফিসারকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে বিএনপির যে তালিকাটা দিয়েছিল যে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার প্রসঙ্গে সেখানে কি করেছেন। রিটার্নিং অফিসার বলেছেন যে আজকে নতুন করে বিএনপির কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ছেড়েও দেওয়া হয়নি, অর্থাৎ ফৌজদারি অপরাধে কেউ যদি গ্রেপ্তার হয়ে থাকেন তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে রিটার্নিং অফিসারের তো যেহেতু আইনগতভাবে কোনো এখতিয়ার নেই, সেটা অবশ্যই সিএমপি কমিশনের বিষয়, আইন শৃঙ্খলা বাহিনীর দেখার বিষয়। এবং সর্বশেষ বলা যায় যে নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের যথেষ্ট নিরাপত্তা বলয় তৈরি রেখেছে। আমরা রাস্তাগুলোতে দেখেছি পুলিশের চৌকি বসানো হয়েছে, বহিরাগতরা যেন আসতে না পারে, নির্বাচনী পরিবেশ যেন ভণ্ডুল করতে না পারে। সেই দিক দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি অর্থাৎ বহিরাগত নিয়ে আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুপক্ষের প্রার্থীরই কিন্তু একটা বড় সড়ো শঙ্কার অবস্থান আছে। তো সেই শঙ্কাটাকে যেন কোনো সংঘর্ষের রূপ না নেয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখবে। সেই জায়গাটি অবশ্যই রিটার্নিং অফিসার আশ্বস্ত করেছেন যে কোনো সহিংসতা হবে না। আগামীকাল সকালে প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট বাক্স সহ ব্যালট বাক্স অর্থাৎ ব্যালট পেপার তো হবে না, প্রত্যেকটি নির্বাচন হবে ইভিএম এবং নির্বাচনী যে অমোচনীয় কালি নির্বাচনী সামগ্রী পাঠানো হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে পুরো শহর চলে যাবে। নিরাপত্তা তো থাকছেই এবং চৌকি আমি যেটা বলছিলাম শহরের মোড়ে মোড়ে চৌকি বসানো হয়েছে। এই হচ্ছে ভোটের শহর চট্টগ্রামের সর্বশেষ অবস্থা। এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষের খবর নেই, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তো নানান অভিযোগ থাকে, সেগুলো হয়তো ভোটের দিন পর্যন্ত থাকবে। বুশরা, এই ছিল চট্টগ্রাম শহর থেকে আবার ভোটের খবর। ধন্যবাদ সোমা আপনাকে। চট্টগ্রাম থেকে সিটি নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সোমা ইসলাম। 2021 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ করেছে মন্ত্রণালয়। বোর্ডগুলোর ওয়েবসাইটে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এই পাঠ্যসূচি সংশ্লিষ্ট সবাইকে জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। 2020 সালের 17 মার্চ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি শেষ করতে পারেনি শিক্ষার্থীরা। এসব কারণে তাদের জন্য এই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো সময় খুলে দিতে পারার মতো প্রস্তুতি নিচ্ছে। শিক্ষকরা বলছেন সরকারি নির্দেশনা পাওয়ার পর তারা কাজ শুরু করেছেন খোলার জন্য। সরকারি বরাদ্দ না থাকলেও নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করবে বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কোভিড-19 পরিস্থিতির উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 22 জানুয়ারির সেই নির্দেশনায় বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানের সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ মাস্ক পরা নিশ্চিত করতে হবে। এমন নির্দেশনা আসায় 10 মাস পর শ্রেণী কক্ষগুলো খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ নানা ধরনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্যানিটাইজার আর একটু বেশি করে কিনবো, কিছু মাস্ক আমাদের বানানো আছে, আরও বানাবো। যদি কোনো ছাত্রী মাস্ক ছাড়া চলে আসে তাহলে আমরা তাকে ফেরত না দিয়ে আমরা মাস্কটা প্রোভাইড করব। আমরা প্রতিদিনই কিন্তু স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লাসরুম, প্র্যাকটিক্যাল রুম এগুলো আমরা গোছানোর চেষ্টা করছি। পাশাপাশি সীমিত সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে ধাপে ধাপে বই বিতরণও চলছে। হ্যাঁ পেয়েছি। কতগুলো পেয়েছো বলো তো? 14টা। পড়াশোনা তো অনেক পিছিয়ে যাচ্ছি, তাই না? এখন স্কুলটা যদি খুলে দেয় আমাদের তো অনেক ভালো হতো, আমরা পড়াশোনা আগাতে পারতাম। মন্ত্রণালয় বলছে স্বাস্থ্য বিষয়ে নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। যদি এই আমাদের নির্দেশের কোনো ব্যত্যয় ঘটে কোনো স্কুলে, তাহলে আমরা ব্যবস্থা নেব। 2020 সালের 16 মার্চ 10ম শ্রেণীর একটি কক্ষের হোয়াইট বোর্ড এই তারিখটি ঘোষণা করছে প্রায় 10 মাস আগে এখানে হয়েছিল শেষ শিক্ষা কার্যক্রম। নতুন করে সরকার যখন ঘোষণা দিল 4 তারিখের মধ্যে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেন প্রস্তুত থাকে, নির্দেশনা দেয়া মাত্রই যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারে। এই ঘোষণা আসার পর আনন্দ আর উচ্ছ্বাস প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে। ঢাকার তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পা রাখলেন 89 বছরে। আজ তার 88তম জন্মদিন। অর্থনীতি, দর্শন, উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বের জন্মদিনে শাইখ সিরাজের রিপোর্ট। এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে জীবনের পথ চলা শুরু। ব্রিটিশ, পাকিস্তান আর বাংলাদেশ এই তিন আমল ছুঁয়ে শিক্ষা, সংস্কৃতি, জীবনবোধ আর মানুষের মৌলিক অধিকারের জায়গাগুলোকে চিনতে গিয়ে হেঁটেছেন বহু পথ। শিক্ষার জন্যে মাতৃভূমির সীমা পেরিয়ে ছুঁয়েছেন হার্ভার্ড ও অক্সফোর্ডের এক উচ্চতর গণ্ডি। কূটনৈতিক হিসেবে বিদেশে কর্মরত থেকে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য অসামান্য অবদান রাখা আবুল মাল আব্দুল মুহিত বহু মানুষেরই আদর্শ আর গর্বের ঠিকানা। ছাত্র হিসেবে তিনি খুবই ভালো ছিলেন। আইএতে তিনি ফার্স্ট হলেন, তারপর তিনি অনার্সে ছিলেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন। আমাদের কারো জীবনে, খুব বেশি জনের জীবনে সৌভাগ্য হয় না জীবদ্দশায় যারা লিজেন্ড হয়ে যেতে পারে। আমি বলবো মোহিত সাহেব কিন্তু, মোহিত ভাই তার জীবদ্দশায় এটা লিজেন্ড হয়ে গেছেন। রাজনৈতিক টানাপোড়েন আর অশাসনের পথ পেরিয়ে দেশের 38 বছরের অর্থমন্ত্রীর হাল ধরেন মোহিত। টানা 10 বছরে দেশের অর্থনীতিকে তিনি পৌঁছে দেন কাঙ্ক্ষিত উচ্চতায়। উন্নত দেশের স্বপ্ন রচনায় তিনি এক অন্যতম কর্মবীর। উনি আইএতে ফার্স্ট হয়েছিলেন, আমি আইএসসিতে ফার্স্ট হয়েছিলাম, আর সাইফুর রহমান আইকমে ফার্স্ট হয়েছিল। হিজ মেইন অবজেক্টিভ ইজ টু হেল্প the government in economic growth, আপনার unemployment reduction, এই দুটাই মেইন জিনিস, ইকোনমিক গ্রোথ and unemployment reduction, and having an acceptable macroeconomic and microeconomic situation. দেশের মানুষকে বড় করে দেখার দর্শনটি রপ্ত করেন ছোটবেলায়। সেই নীতিতে অটল থেকে আজও বিশ্বাস করেন বহুদূর যাবে বাংলাদেশ। এক একটা দেশের জানতে হয় যে কোথায় তার শক্তি। আমাদের দেশের শক্তিটা হলো এইখানে, ভ্যালু এডিশন। অশিক্ষিত হোক, শিক্ষিত হোক, আমাদের শ্রমিক, আমাদের কৃষক অত্যন্ত বুদ্ধিমান। একবার তাকে বুঝিয়ে দিলে লেখাপড়া কিছুই জানে না, কিন্তু সে মুখস্থ হয়ে যায় তার, সে তখন তারপরে উপদেশ দিতে পারবে। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন দি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। বুশা, ধন্যবাদ, স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতে অবশ্যই বাংলাদেশ উইন্ডিজ ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ঢাকার পর চট্টগ্রামে আরও বেশি দুরন্ত টিম টাইগার্স। তৃতীয় ও শেষ ম্যাচে 120 রানের বিশাল জয়। দেশের মাঠে প্রথমবার উইন্ডিজকে হোয়াইট ওয়াশ। ব্যাটে বলে সিরিজ জুড়ে আধিপত্য টাইগারদের। তাদের দেয়া 298-এর জবাবে 177 রানে প্যাকেট হয়েছে ক্যারিবীয়রা। 3 ম্যাচে এসেছে পাক্কা 30 পয়েন্ট। ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের 2 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তামান্না তানজিনা রিপোর্টে বিস্তারিত। এর আগে 2009 ও 2014 সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এবার 3-0-তে সিরিজ জিতে বছর শুরু টিম টাইগার্সের। মাঝে মাঝে টস হারাটা সৌভাগ্যের। ঢাকায় না হোক, চট্টগ্রামে মন খুলে খেলার সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। রুবেলের জায়গায় সাইফুদ্দিন এবং হাসান মাহমুদের জায়গায় তাসকিনকে নিয়ে একাদশের পরিবর্তন বাংলাদেশের। ব্যাটিংয়ে নেমে পঞ্চম বলেই জোসেফের বলে এলবিডব্লিউ লিটন। এ ম্যাচে শান্তর রানে ফেরার চেষ্টা আবারও ব্যর্থ। এরপর বাংলাদেশের মিডল অর্ডারের দারুণ এক ম্যাচ দেখা গেল। তামিম সাকিবের 93 রানের পার্টনারশিপে বড় রানের ইঙ্গিত হোস্টদের। টানা দ্বিতীয় 50 পেয়ে গেলেন ক্যাপ্টেন তামিম। গত 2 ম্যাচে বোলিংয়ে সাফল্য পেয়েছেন। এবার ব্যাটেও 50 আসলো বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে ঝড়ের বেগেই 50-এর কোটায় পৌঁছে গেলেন মুশফিক মাহমুদুল্লাহ। তৃতীয়বার এই 4 সিনিয়র প্লেয়ার একসাথে 50 পেলেন। তামিম, মুশফিক এবং রিয়াদের ব্যক্তিগত 64 রানের ইনিংসে বাংলাদেশের টিম টোটাল 6 উইকেটে 297।
এ ম্যাচেও ক্যারিবীয়দের আরো 2 প্লেয়ারের অভিষেক হয়েছে। একেবারে অনভিজ্ঞ এই দলটির কাছে এই টার্গেট পাহাড় প্রমাণ, কিন্তু মুস্তাফিজ, মিরাজ আর সাইফুদ্দিনের বলে একে একে 6 জন ফিরতেই ধস নামে ক্যারিবীয় লাইনআপে। নিজের পঞ্চম ওভারের বল করতে গিয়ে গোয়েল ইনজুরিতে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। ওদিকে দায়িত্ব একাই কাঁধে নেন রববেন পাওয়েল। তার 47 রানের ইনিংসে 150 পার করে ওয়েস্ট ইন্ডিজ। সৌম্যর বলে পাওয়েল ফিরতেই আর এগোতে পারেনি ক্যারিবীয়রা। ইনিংস গুটিয়ে যায় 177 রানে। দ্বিতীয় সর্বাধিক ব্যবধানে জয় পেয়ে ঘরের মাঠে ষষ্ঠবার কোনো দলকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম এবং 113 রান ও 6 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ সাকিব আল হাসান। তামান্না তানজিনা, চ্যানেল আই। বাংলাদেশের অধিনায়ক হিসেবে যাত্রাটা দারুণ হলো তামিম ইকবালের। টাইগার ক্যাপ্টেন অবশ্য বলছেন তিনি 100% নয় 85% খুশি। আর সিরিজ সেরা সাকিব আল হাসানের কণ্ঠে নিজের মতো ফিরতে পারার তৃপ্তি। I'll say 80-85%. I was really happy. There were few areas that we can definitely improve on. We wanted 100 from our top 5. Today was an opportunity from myself to Shakib. We should have scored. One should have scored 100. And then in the last 2 games, though West Indies were bowled out cheaply, but we should have finished 8 wickets in hand or 7 wickets in hand. I could have been happier. যেভাবে সিরিজটা গেল খুবই হ্যাপি। পুরো টাইম লাস্ট ম্যাচে মাঠে থাকতে পারলে আরও ভালো লাগতো। সো এটাই একটা ডিসঅ্যাপয়েন্টিং পার্ট এই পুরো সিরিজের, বাট ওভারঅল ব্যাটিং বোলিং 2 দিক থেকেই ভেরি হ্যাপি। ইন্টারন্যাশনাল ক্রিকেটের আরও একটা খবর, 14 বছর পর করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকা। শনিবার প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। 2007 সালে পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলেছিল প্রোটিয়ারা। 2009-এ শ্রীলঙ্কা ক্রিকেট টিমের বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে যায় পাকিস্তান। 2019 থেকে সবকিছু আবারও স্বাভাবিক। এবার করোনার কারণে বায়ো বাবলে প্র্যাকটিস করেছে 2 দল। ইনজুরির কারণে সফরে পূর্ণ শক্তির দল নিয়ে হাতে আসেননি কুইন্টন ডি ককের। সিরিজে অভিষেকের অপেক্ষায় রয়েছে 2 দলের বেশ কজন ক্রিকেটার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 4 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। এবার একটা মন খারাপের খবর, সাপেকুয়েন্স ট্র্যাজেডির কান্না শুকাতে না শুকাতেই ব্রাজিলে আবারও বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ক্লাবের সভাপতি এবং 4 ফুটবলার সহ 6 জন। চতুর্থ বিভাগের দল পালমাসের 4 ফুটবলার, ক্লাব প্রেসিডেন্ট এবং পাইলট সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় প্রদেশের টোকান্টিন্স বিমানবন্দর থেকে 4 ফুটবলার ও পালামাস ক্লাবের সভাপতি লুকাস মেইরাকে নিয়ে ছোট্ট বিমানটি উড্ডয়নের পরই রানওয়ের পাশে বিধ্বস্ত হয়। ভিলানোভার বিপক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত একটি ম্যাচ খেলতে তারা আলাদা বিমানে রওনা হয়েছিলেন। কোভিড-19 আক্রান্ত ছিলেন বলে দুর্ভাগা ওই 4 ফুটবলারকে আইসোলেশনের অংশ হিসেবে আলাদা করে চার্টার্ড বিমানে নেওয়া হচ্ছিল। মর্মান্তিক ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটিও স্থগিত করা হয়েছে। 2016 সালে বিমান দুর্ঘটনার ফুটবলার, কোচ, কর্মকর্তা সহ ব্রাজিলীয় ক্লাব সাপেকুয়েন্সের 19 জন মারা গিয়েছিলেন। এই সাথে শেষ করছি আজকের আই স্পোর্টস। ফিরছি বুশার কাছে। ধন্যবাদ আরিফ আপনাকে। এবারে রয়েছে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। চীনের সিনোভ্যাকের আরো 65 লাখ ডোজ করোনার টিকা তুরস্কে পৌঁছেছে। ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে মিশর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একদিনে 24,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় ফ্রান্সকে আবারও দেশজুড়ে লকডাউনে যেতে হতে পারে বলে সতর্ক করেছেন ফরাসি বিশেষজ্ঞরা। 2 মাস পর নিউজিল্যান্ডে আবারও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ করোনা পজিটিভ। করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত 9,97 লাখের বেশি, মোট মৃত্যু 21,38,000 ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন 7,17 লাখের বেশি মানুষ। নেদারল্যান্ডসের আমস্টারডামে লকডাউন বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে 50 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। শহরে লুটপাটও ঘটেছে। এর সাথে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব।
$4 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়ে জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা 2021-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া কেউ ট্যুর পরিচালনা করতে পারবে না। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, পর্যটকদের স্বার্থ সংরক্ষণে আইনটি করা হয়েছে। কেউ অমান্য করলে 6 মাসের কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পর্যটকরা একটা কাঙ্ক্ষিত সেবা পাবে, কারণ এখন তো আমাদের ঠিক ওইভাবে গাইড করা হয় না, সেই জন্য ক্লিয়ার গাইড দিয়ে দেওয়া হবে এবং নীতিমালাও একটা প্রণয়ন করা হবে এই অনুযায়ী, আইন অনুযায়ী। তাহলে পর্যটকরা বুঝতে পারবেন যে তারা কোন সেবা কত টাকার মাধ্যমে, এগুলি সব ক্লিয়ার থাকবে তখন আর কি। তারপরে বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের জন্য ট্যুর অপারেটর ট্যুর গাইডের কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হবে। কারণ তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সহ একটি স্বার্থান্বেষী মহল করোনা টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারত থেকে আসা সিরামের করোনা টিকা কার্যকরী বলে মন্তব্য করেছেন তিনি। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের হাত থেকে জনগণকে সুরক্ষা দিতে কাজ করে যাচ্ছে সরকার। এই দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা মাঠে না থাকলেও জনগণকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচারে লিপ্ত। টিকা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। এই টিকার উপর পুরো পৃথিবী আস্থা স্থাপন করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের তিনি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন এই টিকার উপর জনগণের আস্থা নেই। তিনি বলেছেন এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেওয়া হোক। আমার সন্দেহ হচ্ছে মানুষ বুড়ো হয়ে গেলে একটা রোগ হয়, সেই রোগ হচ্ছে ডিমেনশিয়া, অর্থাৎ আবল তাবল বলে। এই রোগটা শুধু মানুষের হয় তা নয়, এটি মানব গোত্রীয় অন্যান্য প্রাণী যেমন বানর হনুমানেরও হয়। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত। শুনানিতে আদালত বলেছেন, পুলিশের কর্মকাণ্ডে মানুষের মনে যেন পুলিশি রাষ্ট্র কায়েম হয়ে গেছে এমন ধারণা তৈরি না হয়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। পরাগ আজমের রিপোর্ট। গত 16 জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালীন দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সাথে দুর্ব্যবহার করেন কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত। বুধবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত এক আদেশে এ বিষয়ে ব্যাখ্যা দিতে কুষ্টিয়ার SPকে 25 জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেন। আদেশ অনুযায়ী হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার। কুষ্টিয়ার SP উনার ব্যক্তিগত অ্যাপিয়ারেন্স ছিল, সেই অ্যাপিয়ারেন্সের কারণে উনি আজকে ব্যক্তিগতভাবে কোর্টে হাজির হন এবং উনার কৃত যে সমস্ত যে বলছিলেন তা সেগুলো স্বীকার করে কোর্টের কাছে মাপ চেয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে উনি নিঃশর্ত ক্ষমা চান এবং ঠিক সেই মর্মে একটি উনি রিপ্লাই অফ কমপ্লায়েন্স দেন। শুনানিতে কিছু পর্যবেক্ষণও তুলে ধরেন আদালত। ব্যর্থহীন ভাষায় বলেছেন যে পুলিশকে হতে হবে জনগণের বন্ধু, কিন্তু ওনারা তাদের আচরণ দিয়ে যদি পুরো এলাকাতে আতঙ্কর সৃষ্টি করেন তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে কনস্টিটিউশন অনুযায়ী তাদের সবাইকে কাজ করতে হবে আমাদের জনগণের জন্য। তারা যেন কোনোভাবেই এমন কোনো কিছু না করেন যাতে জনগণ তাদেরকে ভয় পায়। এবং উনি খুব ক্লিয়ারলি একটা ওয়ার্ড ইউজ করেছেন যে আমরা যে পুলিশ স্টেটে যেন বসবাস করছি এইরকম কোনো ফিলিংস যেন কোথাও কোনোদিন না দেওয়া হয়। শুনানি শেষে SP আরাফাতকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে 17 ফেব্রুয়ারি। পরাগ আজিম, চ্যানেল I, ঢাকা। ফেনী সোনাগাজীতে 3 ফসলি জমি রক্ষায় সমাবেশ ও মানববন্ধন করেছে ভূমি মালিক, প্রান্তিক কৃষক ও স্থানীয়রা। বেসরকারি প্রতিষ্ঠান সোনাগাজী সোলার পাওয়ার কর্তৃক 207 একর 3 ফসলি আবাদি ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে ওই কর্মসূচি করেছেন তারা।
ভূমি মালিকদের অভিযোগ, প্রশাসন প্রকৃত অবস্থা তদন্ত না করেই ভূমি দখলের আদেশ জারির জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রস্তাব প্রেরণ করেছে। তবে 3 ফসলি জমি রক্ষায় তাদের পাশে থাকা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফেনী 3 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আমার বিদ্যুতের প্রয়োজন আছে, কোনো আপত্তি নাই, কিন্তু বিদ্যুতের জন্য আমার এমন জায়গা খুঁজে বের করতে হবে যেখানে ফসল হয় না। সৌর বিদ্যুতের জন্য প্রচুর জায়গা লাগে, আমরা জানি। আমাদের ওই পাশে দক্ষিণ দিয়ে গেলে তো চর আছে, নতুন নতুন চর গাছ আছে, তো আমরা ওইসব জায়গাতে যেতে পারি। আমাকে কেন 3 ফসলি জমি দখলের দিকে, একবারের দিকে যেতে হবে? নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সিকিম সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে দুপক্ষেই হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে, গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকুলা এলাকা দিয়ে চীনের সেনা সদস্যরা ভারতে ঢোকার চেষ্টা করে। সে সময় ভারতীয় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে চীনের সেনাবাহিনীর অন্তত 20 এবং ভারতের 4 সেনা আহত হন। সংঘর্ষের পর থেকে খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। গত জুনে লাদাখ সীমান্তে সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 ঘোষণা করা হয়েছে। এবার কবিতায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ সামাদ, কথা সাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ ও গবেষণায় বেগম আখতার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশু সাহিত্যে আনসির লিটন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় শাহিদা বেগম, বিজ্ঞান কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান মনোনীত হয়েছেন। বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনীত লেখকদের নাম জানান মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। তিনি জানান, অমর 21 গ্রন্থমেলা 2021 উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 25 জনের কাছে নমিনেশন পেপার 10টি বিষয়ে পুরস্কার দেয় বাংলা একাডেমি। সেই 10টি বিষয়ের নমিনেশন চাওয়া হয়েছিল, তার ভেতর থেকে 21 জন নমিনেশন পেপার আমাদের পূরণ করে পাঠান। 21 জনের নমিনেশনের ভিত্তিতে বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ কর্তৃক গঠিত 7 সদস্যের পুরস্কার কমিটি প্রাথমিকভাবে সেই পুরস্কারগুলোকে বিবেচনায় নেয়। প্রাথমিক বিবেচনার পরিপ্রেক্ষিতে আজ কিছুক্ষণ আগে কার্যনির্বাহী পরিষদ চূড়ান্তভাবে পুরস্কার প্রাপ্তদের নাম সিলেক্ট করেন, নির্বাচন করেন। এবারে রয়েছে অর্থনীতি সংবাদ। ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে থেকেই মোবাইল ফোনের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। রেমিটেন্স সুবিধায় এমন সেবা চালু করেছে মাস্টার কার্ড বাংলাদেশ। বিকাশের 5 কোটি ও ডাচ বাংলা ব্যাংকের 4 কোটি অ্যাকাউন্ট এর আওতায় রয়েছে। ভার্চুয়াল আয়োজনে ভিডিও বার্তা পাঠিয়ে এর উদ্বোধনের ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এতে প্রবাসীদের আর্থিক লেনদেন আরও সহজ ও উন্নত হয়েছে বলে জানান তিনি। Such new services will increase the overall wage earners' remittance in many folds. With these few words, I formally announce the launch of cross-border remittance through HomeSend, a MasterCard remittance hub. এবারে রয়েছে চট্টগ্রাম সংবাদ। জনদুর্ভোগ কমাতে সিটি মেয়রের ক্ষমতা বাড়াতে আইন সংশোধন অথবা সচিবালয়ের অধীনে সমন্বয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। সিটি নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তিনি। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৃণমূল এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোকন চৌধুরী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমরেজাল করিম চৌধুরীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সন্ধ্যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমরেজাল করিম চৌধুরীর সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন নেতাকর্মীরা।
পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। রাঙামাটির পাহাড়গুলোতে শোভা পাচ্ছে কমলা ও মালটা সহ বিভিন্ন মৌসুমী ফল। ব্যক্তি উদ্যোগে বাগান গড়ে আর্থসামাজিক উন্নতি করছে পাহাড়ি জনগোষ্ঠী। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এবার কমলার ভালো ফলন পেয়েছেন কৃষক। উপজেলার বুড়িঘাট সাবেক্ষং ইউনিয়নের বাগানগুলোতে কমলা তুলনামূলক বড় ও সুস্বাদু। গত বছর আমরা এখানে বিক্রি করছি বাগানটা 6 লাখ টাকা, এবছর বিক্রি করলাম এখানে 8 লাখ টাকা। কমলা তো আমার গত বছর চেয়ে এবছর মানে ভালো হয়েছে। গত বছর চেয়ে এবছর বেশি ভালো ফলন আর বড়ও হয়ে গেছে। এবছর রাঙামাটিতে 800 হেক্টর জমিতে কমলার বাগান গড়ে উঠেছে। 9600 মেট্রিক টন কমলা উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। বাজার দিক থেকে কিন্তু এবছর যেটা খরাখালি সময় হলেও যেহেতু ভিটামিন উৎস হিসেবে আমাদের এই কমলা খুব চাহিদা বেশি এবং সেখানে বাজারে কিন্তু প্রতি জোড়া সাইজ অনুসারে 80 থেকে 120 টাকা পর্যন্ত বড় সাইজ। ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগাতে পরিত্যক্ত পাহাড়ে কমলা বাগান করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রথাগত নির্বাচনী প্রচারে নানাভাবে পরিবেশ দূষণ হচ্ছে। শব্দ ও প্লাস্টিক দূষণ ছাড়াও পোস্টারে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নির্বাচনী ইভিএম পদ্ধতির মতো প্রচারেও ডিজিটাল মাধ্যম ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে কমিশনকে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। দেশ জুড়ে উৎসব আমেজে চলছে পৌর নির্বাচনে প্রচারণা। অনেক এলাকায় ভোট হচ্ছে আধুনিক প্রযুক্তির ডিজিটাল বায়োইলেকট্রনিক্স মেশিনে। তবে গণসংযোগে পলিথিন, কাগজের পোস্টার, প্লাস্টিক ব্যানার ও প্রতীক, মাস্ক এবং প্লাস্টিক খাবার বক্স ব্যবহার করছেন প্রার্থীরা। এতে দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা তৈরি ছাড়াও উচ্চ শব্দে মোটর শোভাযাত্রা ও মাইকিং 130 ডেসিবেল পর্যন্ত শব্দ দূষণ করছে। নির্বাচনের সময় আমরা 5টি আইনের লঙ্ঘন পরিলক্ষিত করি, যার অধিকাংশই পরিবেশ সম্পর্কযুক্ত। যেমন রাজনৈতিক দল ও প্রার্থীর যে আচরণবিধি 2008 সালে রয়েছে সেটি লঙ্ঘিত হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 লঙ্ঘিত হয়। পরিবেশ বায়ু দূষণ করে। আবার যে প্রার্থী জিতে যায় তারা মোটর শোভাযাত্রা করে যেখানে প্রচুর শব্দ দূষণ হয়, হর্ন হয়, তারা পটকাবাজি করে এবং প্রচুর পরিমাণে বায়ু ও শব্দ দূষণ করে থাকে। করোনা পরিস্থিতিতে প্রথাগত নির্বাচনী প্রচারে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ডিজিটাল নির্বাচনী প্রচারণার বিষয়টি উঠে এসেছে। তবে আমরা আশা করছি একটা পর্যায়ে যখন আসবে তখন দেখা যাচ্ছে যে আপনার যে শব্দ দূষণ হয়তো থাকবে না এবং ডিজিটালি তারা দেখা যাচ্ছে প্রচারণা চালাবে। 24 আওয়ার্স আপনি কিন্তু মাইকিং করতে পারতেন, কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা হুট করে বন্ধ করে না দিয়ে আমরা কিন্তু একটা সময় বেঁধে দিয়েছি। ইলেকশন কমিশন এই বিষয়টি অবশ্যই চিন্তা করবেন। জনবসতি এলাকা, আবাসিক এলাকায় যে মাইকিং এটি আসলেই এটি নিয়ন্ত্রণে রাখা উচিত। তো ভবিষ্যতে এই ধরনের অনলাইন বা অন্য কোনো মিডিয়া ভিত্তিক পোলিং সিস্টেম আমার মনে হয় টুডে টুমোরো বাংলাদেশেও চলে আসবে। পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতায় কাজ করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে প্রথমবারের মতো 3টি মডেলের কেটিএম মোটরসাইকেল বাজারে আনলো কেটিএম বাংলাদেশ রানার অটোমোবাইলস। ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। লালা নওশিনের রিপোর্ট। দেশে প্রায় 2 দশক ধরে বিভিন্ন ধরনের মোটরসাইকেল উৎপাদন করে আসছে রানার অটোমোবাইলস। প্রতিষ্ঠানটি এবার বিশ্বের মোটরসাইকেল ক্রীড়াশিল্পের অন্যতম ব্র্যান্ড কেটিএম এর সাথে যুক্ত হয়ে রেডি টু রেস 3টি নতুন মডেল বাংলাদেশে এনেছে। ময়মনসিংহের ভালুকায় নিজস্ব কারখানায় উদ্বোধন করা হয় নতুন মডেলগুলো। এটা হচ্ছে সুপার প্রিমিয়াম বাইক, যেটা যারা এই ধরনের এক্সপিরিয়েন্স পছন্দ করে। এই ক্লাসটা কিন্তু সবসময় নিশ হবে, খুব বড় একটা যে সেগমেন্ট হয়ে যাবে সেরকম না। সো আমরা আশা করছি যে এরকম একটা সেগমেন্ট বাংলাদেশেও আছে, যারা এখন হয়তো আরও বেশি দাম দিয়ে
ইম্পোর্টেড বাইক কেনে তাদের জন্য এটা, কিন্তু আমাদের সব ধরনের কাস্টমারদের জন্য কিন্তু রানারের সলিউশন আছে। কেটিএম বেসিক্যালি একটি রেসিং সেগমেন্টের বাইক, রেডি টু রেস মেন্টালিটি নিয়ে এই সেগমেন্টটা ক্রিয়েট করা অথবা প্রোডাকশনে যাওয়া। সো সকল রকমের সেফটি মেজারমেন্ট মানটা রক্ষা করেই এই কেটিএম বাইকটি ম্যানুফ্যাকচার করা হয়। বাংলাদেশে প্রয়োজনের পাশাপাশি রাইড হিসেবে মোটরসাইকেল জনপ্রিয়তা পাওয়ায় নতুন মডেলগুলো তরুণদের আস্থা অর্জন করবে বলেও আশা করেন আয়োজকরা। লাইলা নওশিন, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব